সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা লেখক। রবিবার মধ্যাহ্নভোজন সমাধা করে একটু ঘুমোবার উদ্যোগ করব ভাবছি। এমন সময় বাইরেকে ডাকলে, সতীনাথবাবু বাড়ি আছেন? কে আবার রবিবার দুপুরে বিরক্ত করতে এলো। ছেলেকে ডেকে বললুম, নিয়ে আয় এখানে, আমি আর উঠতে পারছি না। একটু পরে ছেলের পিছু পিছু চশমা চোখে ছিপছিপে ফর্সা চেহারার একটি ছোকরা ঘরে ঢুকে বিনীতভাবে প্রণাম করে বললে, আপনারই নাম কি সতীনাথবাবু? বললুম, বসুন। কোথা থেকে আসছেন? আজ্ঞে, এই আপনার কাছেই এলাম। আজ আপনি সকালে ওই ডাক্তারখানায় বসেছিলেন, আমি আর দাদা নাইতে যাচ্ছি। দাদা বললেন আপনি একজন লেখক। তখন তেল মেখেছিলুম, সে অবস্থায় আপনার কাছে যেতে সাহস করিনি। শুনলুম আপনি শনি রবিবারে এখানে আসেন, আজই আবার কলকাতা চলে যাবেন ও বেলা, তাই এখন দেখা করতে এলুম। আসার উদ্দেশ্য শুনে মনটা প্রসন্ন হলো না। নিশ্চয় লেখা চাইতে এসেছে। এই পাড়াগাঁয়ের টাউনে কোনো কাগজের উৎপাত ছিল না তো জানি, তবে কি এখানেও কাগজ বার হলো? ছোকরা বিনয়ে সংকুচিত হয়ে আস্তে আস্তে চেয়ারে বসল। কিন্তু আমি লক্ষ্য করে দেখলুম এতক্ষণ সে একবারও আমার মুখ থেকে চোখ ফেরায়নি। চশমার ভেতর দিয়ে আমার দিকে চেয়ে আছে। একটুখানি চুপ করে থেকে ছেলেটি বললে, আপনার কাছে এলাম, যদি মনে কিছু না করেন তাহলে বলি। বলুন না। আমাকে একটু করে লেখা শেখাবেন? আমি এবার বাংলা নিয়ে বিএ পাশ করেছি, এখানকার স্কুলে চাকরি পেয়ে এসেছি। আমার দাদা এখানকার সাব রেজিস্ট্রার। আমার বড় ইচ্ছে আমি লেখক হই। কিছু কিছু লিখেছিলামও, সেগুলো এনেছি সঙ্গে করে। আপনার সময় হবে দেখবার? আমার সম্মতি পেয়ে ছোকরা একখানা খাতা ভয়ে ভয়ে আমার হাতে দিয়ে বললে, আয়ে পড়বার সময় লিখেছিলুম। 4-5টা ছোট গল্প, কতকগুলো কবিতা আর গান আছে। ও দেখি আমার মুখের দিকে আগ্রহ দৃষ্টিতে চেয়ে আছে, আমি কি মত দিই তাই শোনবার জন্য। বললুম, মন্দ হয়নি, বেশ লাগলো, তবে আপনার গানগুলো ভালোই হয়েছে। ছোকরা উৎসাহে ও আগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে আমার মুখের দিকে চেয়ে বললে, আপনার ভালো লেগেছে? আচ্ছা গল্পগুলো? ওগুলোর মধ্যে কিছু দেখলেন? বিশেষ কোনো ধরাছোঁয়া না দিয়েই বললুম, বেশ প্রমিজ আছে। আপনার বয়স কম, লিখতে লিখতে হবে। ছেলেটি যেন আনন্দ কোথায় রাখবে ভেবে পেলে না। বললে, দেখুন, আমার অনেক দিন থেকে সাধ আমি একজন লেখক হব। আমি বিয়েতে বাংলা নিয়েছিলুম বলে বাড়িতে সবাই বকে। আমার খুড়তুতো ভাইয়েরা বড় বড় চাকরি করে, তারা ভালো ইংরেজি জানে। তারা দাদার কাছে চিঠি লিখলে, ওকে এখন বাংলা ভুলতে বলো, বাংলা শিখে জীবনে কি হবে। এখন একটু ইংরেজির দিকে মন দিতে বলো, যদি কিছু উন্নতি করতে চাই। আমি এসব লিখি বলে বাড়ির কেউ সন্তুষ্ট নয়। আমি আবার বাড়ির ছোট ছেলে কি না? আমি যা লিখি দাদারা দেখতে চায়। লিখতে দেখলে বকাবকি করে, বলে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, ওসব মিথ্যে মিথ্যে সময় নষ্ট করছে। আমি মনে মনে তাদের খুব দোষী করতে পারলাম না এ কথা বলার জন্য। ছেলেটি আপন মনেই বলে যেতে লাগলো, এখানে মাস্টারিটা পেয়ে গেলাম, গেজেট যেদিন বার হয়েছে সেই দিনই চাকরি হলো আমার। এখানে এসে একা একা বেড়াই, একজনও এমন কেউ নেই যে দুটো ভালো কথা বলে কি সৎ চর্চা করে। সাহিত্য বিষয়ে কেউ খবরও রাখে না, বড় ব্যাকওয়ার্ড জায়গা। আপনার সন্ধান পেয়ে ভাবলুম ওর কাছে যাই, উনি আমায় লেখা সম্বন্ধে উপদেশ দিতে পারবেন, তাই এলাম। কারো কাছে উৎসাহ না পেয়ে আমি এমন দমে গিয়েছি, আজ 1 বছর লিখিইনি। তারপর ছোকরা আমায় বেশ বোঝাবার চেষ্টা করলে সে বর্তমান সাহিত্যের খবর রাখে বা সে সাধারণ মানুষের পর্যায়ের মধ্যে পড়ে না। রবীন্দ্রনাথ,
শরৎচন্দ্র, ইবসেন, শ, টলস্টয়, তরুণ সাহিত্য, বৈষ্ণব কবিতা ইত্যাদি হু হু করে মুখস্থ বিদ্যার মতো বলে গেল। আচ্ছা, তরুণ সাহিত্যবাদের মধ্যে রামচন্দ্র সরকারের লেখা সম্বন্ধে আপনার মত কি? আমি বিপদে পড়ে গেলুম। তখন সাহিত্যবাদের বই কিছু কিছু পড়লেও রামচন্দ্র সরকারের লেখা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। কিন্তু ছেলেটি যেমন আগ্রহের সঙ্গে এসব কথা পেড়েছে, তাতে বেশ বোঝা যায় অনেক দিন পরে একটু উচ্চ বিষয়ে চর্চা করতে পেরে ও খুব খুশি। হয়তো এমন শ্রোতা ওর অনেক দিন জোটেনি। এ অবস্থায় তাকে নিরুৎসাহিত করতে না পেরে রামচন্দ্র সরকার সম্বন্ধে একটা কাল্পনিক মত দেবার চেষ্টা করলুম। আমার কথা ও শ্রদ্ধার সঙ্গে শুনলে, বললে, আপনি ঠিক বলেছেন। আমার কি মনে হয় জানেন? ইবসেন বলেছেন। তারপর সে খানিকক্ষণ ধরে ইবসেন, মেটারলিঙ্ক, রবীন্দ্রনাথ প্রভৃতি অনেক নাম অনর্গল আবৃত্তি করে তাদের নানা মত উদ্ধৃত করে নিজের একটা যুক্তি প্রতিষ্ঠিত করবার চেষ্টা করলে। তার ভাবে মনে হলো এ ধরনের কথা বলতেও সে বিশেষ আনন্দ পাচ্ছে। কথা বলতে বলতে আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখে, বোধহয় আমার মুখের ভাব দেখে বোঝবার চেষ্টা করে আমি তার তর্কের ক্ষমতা, পাণ্ডিত্য ও যুক্তির সারবত্তা সম্বন্ধে কি ভাবছি। আমি বললাম, এখানে কত দেয় আপনাকে? 29 টাকা। এখন একরকম কুলিয়ে যায়, দাদার বাসাতে থাকি, কিন্তু দাদা বদলি হয়ে গেলে তখন মুশকিল হবে। আমার বাড়িতে কিছু না দিলে তো চলবেই না। কেন, আপনার দাদারা রয়েছেন? আমার আপনার দাদা কেউ নেই। ওরা সব খুড়তুতো, জ্যাঠতুতো ভাই। আমার বাবা অন্ধ, আমি তার একমাত্র ছেলে। আর একটি বোন আমার ছোট, তার এখনো বিয়ে হয়নি। দাদারা সব যে যার পৃথক, এক বাড়িতে থাকলেও এক অন্নে নেই। ও বললে, আমার ছেলেবেলা থেকে সাধ যে আমার লেখা কাগজে বেরোয়। যখন বড় বড় লেখকের লেখা দেখতাম, আমার ইচ্ছে হতো একদিন আমিও এইরকম লিখব। আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল কান্তি বসু, কলকাতায় তার সঙ্গে দেখা এই মাঘ মাসে। আমায় দেখালে ভারতবর্ষে তার একটা গল্প বেরিয়েছে। মনে মনে বললুম, বারে, আমার এমন কষ্ট হলো, ওরা সব লেখক হয়ে গেল, ওদের লেখা ছাপা হচ্ছে, কত লোক পড়ছে, ভাবুন কত নাম বেরুবে। সে খানিকক্ষণ জানালার বাইরে আকাশের দিকে কেমন যেন একটা মুগ্ধ আকুল দৃষ্টিতে চেয়ে রইল। তারপর চোখ নামিয়ে বিষণ্ণ মুখে বললে, আর আমার কিছুই হলো না। ওর আন্তরিকতা ও আগ্রহ আমার বড় ভালো লাগলো। একটু অন্য ধরনের ছেলে বটে, হয়তোবা একটু মাথা খারাপ আছে। ও যতক্ষণ বসেছে আমি কেবল লক্ষ্য করছি ওর মুখের ভাবের নানা রকম পরিবর্তন। নির্ভরতা, ভয়, শ্রদ্ধা, আশা, আগ্রহ, স্বপ্ন, বিষণ্ণতা, বিভিন্ন ভাব ওর মুখে কেমন চমৎকার ফুটে ওঠে। খুব সাধারণ ধরনের লোকের এরকম হয় না। পাথর গড়া মুখের মতো তাদের মুখ হয় দৃঢ়, অপরিবর্তনীয়, ভাব প্রবণতার বালাই তাদের নেই। ওকে উৎসাহ দেবার জন্য বললাম, আপনি এরপরে নিশ্চয়ই ভালো লিখতে পারবেন। এরই মধ্যে বেশ লেখা বেরিয়েছে আপনার হাত থেকে। এখন আপনার তো বয়স কম, সারা জীবন পড়ে রয়েছে আপনার সামনে। আমার তো মনে হয় কালে আপনি একজন ভালো লেখক হবেন। আপনার লেখা পড়ে আমরা একসময় আনন্দ পাব। ছোকরা সলজ্জ হাসি মুখে আমার দিকে চেয়ে বললে, কি যে বলেন, আপনারা আনন্দ পাবেন আমার লেখা থেকে? আচ্ছা, আপনার মনে হয় সত্যি আমার কিছু হবে? কেন হবে না? না হবার তো কিছুই দেখলাম না। খুব হবে। কান্তি বসু আমারই ক্লাস ফ্রেন্ড, আমারই মতো বয়স। ও এরই মধ্যে নাম করে ফেলেছে। আচ্ছা, নাম করতে কতদিন যায়? নাম করবার নিয়ম কি? আমার দুপুরের বিশ্রামটুকু একেবারেই মাটি হলো দেখছি। কি করব, উপায় নেই। একে দু চার কথায় বিদায় দেব ভেবেছিলুম, কিন্তু এর কথা ক্রমশ বেড়েই চলেছে। আবার কোথা থেকে নাম করবার নিয়ম এনে ফেললে। অথচ কেমন একটা অনুকম্পাও হলো ওর ওপর। ভালো মনে কথার জবাব না দিয়েও পারলুম না।
বললাম, তার কি কোনো নিয়ম আছে? তা নেই। দু চারটে ভালো লেখা বেরুতে বেরুতে ক্রমশ নাম বেরোয়। লোকে আপনার লেখা পড়ে যদি খুশি হয়, তবে নাম বেরুতে আর কি দেরি হবে? খানিকটা চুপ করে থেকে আমার দিকে চেয়ে আনন্দ সুরে বললে, অনেক দিন থেকে আমার ইচ্ছা কোনো লেখকের সঙ্গে আলাপ করি। কলকাতায় থাকতে একবার দেবব্রত মুখুর্জের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন দেবব্রত বাবুর অপরিণত বইটা সবে বেরিয়েছে। সারা রাত ধরে জেগে বইখানা পড়লাম। এমন ভালো লাগলো, আর এমন একটা ইন্সপিরেশন পেলাম, তার পরদিন আমিও একখানা ওই রকম নোভেল লিখব ভাবলাম। ৮-১০ চ্যাপ্টার লিখেও ফেললাম। কান্তিকে দেখাতে গেলাম। সে বললে, এর প্লট, ভাব, ভাষা সব নাকি দেবব্রত বাবুর বইখানার মতো হচ্ছে। আমার ওই এক দোষ, যখন যে বই পড়ি, লিখতে বসলে সেই বইখানার মতো প্লট আর ভাষা হয়ে যায়। তা সেদিন দেবব্রত বাবুর সঙ্গে দেখা হলো না। তিনি ওপর থেকে বলে পাঠালেন, তিনি বড় ব্যস্ত। তাকে উৎসাহ দেবার জন্য তার একটা গান আবার উল্টে পড়তে বললাম। সে হাসি হাসি মুখে আমার মুখের দিকে চেয়ে রইল। ও গানটা সম্বন্ধে আমার প্রশংসার পুনরাবৃত্তি অত্যন্ত আগ্রহ ও আনন্দের সঙ্গে শুনলে জীবনে বোধ হলো এই সর্বপ্রথম নিজের লেখার প্রশংসা শুনছে। কথাবার্তার মধ্যেও একবার ঘরের চারিধারে আর একবার আমার মুখের দিকে চেয়ে খুশির সুরে বললে, আমি কোনো লেখকের এত কাছে বসে কখনো গল্প করিনি। এত বেশিক্ষণ আমার সঙ্গে কেউ কথাও বলেনি। আর মিনিট ২০ পরে সে অনিচ্ছা সত্ত্বেও খাতাপত্র গুটিয়ে নিয়ে উঠল। ভাবলে বোধহয় আর বেশিক্ষণ থাকলে আমি পাছে বিরক্ত হই। দাঁড়িয়ে উঠতে গিয়ে কি ভেবে আবার বসলো। ভয়ে ভয়ে বললে, একটা কথা বলবো? কথাটা বলতে সাহস হয় না। অত কম টাকায় কি আপনি রাজি হবেন? আমি আপনাকে ১০ টাকা করে মাসে দিলে আমাকে লেখা শিখিয়ে দেবেন? ওর এই কথাটাই কেমন একটা কষ্ট হলো ওর জন্য। মাত্র ২৯ টাকা মাইনে থেকে আমায় ১০ টাকা দিতে রাজি, বাকি ১৯ টাকাতেই এখানকার ও বাড়ির খরচ চালাতে রাজি। লেখক হবার এতই স্বাদ! আমি তাকে বললাম, তার কোনো টাকা কড়ি লাগবে না। আমি সব ছুটিতে এখানে আসিনে। যখন আসব, তখন আমার দ্বারা যতদূর উপকার হয় খুশির সঙ্গে করব। সে মহা আনন্দ ও উৎসাহের সঙ্গে খাতাপত্র বগলে নিয়ে প্রণাম করে ঘর থেকে বার হয়ে গেল। বাইরে গিয়ে আবার জানালার কাছে দাঁড়িয়ে বললে, তাহলে আমার হবে? না হবার কিছু দেখলেন কি? হবে নিশ্চয়ই। না হবার কিছু দেখিনি। তবে সাধনা চাই। ভগবান আমায় যেন ক্ষমা করেন এই মিথ্যে বলবার জন্য। আমি কেমন করে ওর মুখের উপর বলবো যে ওর লেখার মধ্যে আমি কিছুই পাইনি? ওর গল্প, কবিতা নিতান্ত বাজে হয়েছে। বিশেষ কোনো ক্ষমতার অঙ্কুরও তার লেখার মধ্যে কোথাও নেই। মিথ্যা যেখানে মানুষকে সুখী করে, সেখানে নিষ্ঠুর সত্য বলে কী বা লাভ?